হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ৮ বছর আজ আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামির সাজা বাড়ানোর বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত। সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আতঙ্ক, বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমা ছাড়াতে পারে সুরমা, ভোগান্তিতে পানিবন্দী মানুষ। থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, জড়িয়ে পড়ছে খুন ছিনতাই সহ নানা অপরাধে। আতঙ্ক সাতকানিয়াবাসী, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। এবং অবৈধ যানবাহনের দখলে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার সড়ক, ১ বছরে শতাধিক মানুষের প্রাণহানি, যান চলাচল নিয়ন্ত্রণের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৮ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ও বিদেশি ২২ জনের পরিবারের সদস্যরা এখনও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামির সাজা বাড়ানোর বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার শুনানি এখনও হাইকোর্টে চলছে। এর আগে নিম্ন আদালত মামলায় ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়। এই রায় খতিয়ে দেখতে চলতি বছরের মে থেকে শুনানি শুরু করেন হাইকোর্ট। হোলি আর্টিজান রেস্তোরাঁয় ৩ বাংলাদেশি, ৭ জাপানি, ৯ ইতালীয় ও ১ ভারতীয় নাগরিককে হত্যা করে জঙ্গিরা। সিলেট সুনামগঞ্জে বন্যা শেষ হতেই আবার শুরুর আতঙ্ক দেখা দিয়েছে। আরও ৪ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় বন্যা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় আশঙ্কা, আতঙ্কিত হয়ে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। জেলার ফেঞ্চগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীগঞ্জের মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন, বৃষ্টি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ভারতের সিকিমে ভারী বৃষ্টি হওয়ায় রংপুরের প্রধান প্রধান নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, তলিয়ে গেছে নিচু এলাকা। দর্শক, এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। কুলেন্দু, নতুন করে বৃষ্টি হচ্ছে, বাড়ছে নদ নদীর পানি, জেলার সার্বিক বন্যার চিত্র এখন কেমন দেখছেন? বন্যাটা কিন্তু এই মৌসুমটাতে কিন্তু সুনামগঞ্জের মানুষের পিছু ছাড়ছে না। সাম্প্রতিক যে ভয়াবহ বন্যার যে তাণ্ডবে সুনামগঞ্জের মানুষ দেখে গেছে, গত পরশুদিনও অর্থাৎ ২৯ জুন, যেখানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল, গতকালকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পানিটা কিন্তু কমে ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ২৪ সেন্টিমিটার কিন্তু বেড়ে গেছে। ফলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের এই পুরো লঞ্চঘাট এলাকায়। আমি আপনার মাধ্যমে একটু করছি যে আপনি দেখতে পারবেন যে পানি, সুরমা নদীর পানি এবং যে আমাদের যে রাস্তাটা দাঁড়িয়েছি, রাস্তাটা প্রায় লেভেল হয়ে গেছে। তো মানুষের মধ্যে কিন্তু একটি শঙ্কা কাজ করছে যে আবারও কি সেই বন্যার তাণ্ডব কি সুনামগঞ্জের মানুষ দেখবে, যে তাহলে আবারও মানুষ কিন্তু এই ক্ষতিগ্রস্ত হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে সুনামগঞ্জের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৯৪৮ জন মানুষ কিন্তু এখনো রয়ে গেছেন, এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যে ১৩৪৮ মেট্রিক টন চাল এবং শুকনো খাবার বাবদ ৮,১৮৩ প্যাকেট জিআর চা, গ্যাস ২৬,১০,০০০ টাকা, রান্না করা খাবার ১৩,০০০ প্যাকেট এবং গু খাদ্য বাবদ ১০ লাখ টাকা, শিশু খাদ্য বাবদে কিন্তু ১০ লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যে বন্যার্থদের মধ্যে কিন্তু বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে কিন্তু ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমার মনে হয় আর কি যে যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে কিন্তু মানুষ যেভাবে সুরমা, কুশিয়ারা, বৌলাই, চলতি সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু শহরের রাস্তাঘাটে কিন্তু পানি উঠার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তো আপডেটটা কিন্তু সকাল ৯টার পর ছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া যাবে না।
তো এই ছিল সার্বিক অবস্থা। মনে হচ্ছে আর কি যে আরেকটা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের মানুষ হবে। তো আরিফ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সকাল 9টার খবর পর্যন্ত যে সার্বিক অবস্থা সুনামগঞ্জের। আরিফ। কুলেন্দ্র শেখর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো রাজধানীর খবর। মিরপুর এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, রাজধানীতে বৃষ্টি হচ্ছে, সাত সকালে অফিসগামী মানুষের দুর্ভোগ বাড়ছে, কি বলছে আবহাওয়া অফিস? রাজধানীর ইসিবি চত্বর এলাকা এবং আশপাশের এলাকা ঘুরে দেখেছি। এখানে অফিসগামী যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে রয়েছেন। এই বৃষ্টি এবং কাদা সব মিলিয়ে বিভিন্ন জায়গায় যারা অফিস যাচ্ছেন তারা ছাতা নিয়ে গাড়িতে ওঠা এবং রিক্সা পাওয়া নিয়ে বেশ দুর্ভোগে রয়েছেন। কোথাও কোথাও পানি জমে গেছে এবং যারা অফিস যাচ্ছেন তাদের যানবাহন পেতে খুব একটু সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে আবহাওয়া অফিস যেমনটা বলছে সেটা হচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় হয়ে গেছে, যে কারণে উত্তর বঙ্গোপসাগরে প্রবল একটা অবস্থা বিরাজ করছে। ফলে সারা দেশে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার অধিদপ্তরের একটা 48 ঘন্টার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলেছে তারা পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে, যে কারণে মৌসুমী বায়ুর উত্তর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে আসলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা তারা জানিয়েছে। এদিকে এমনিতেই সারা দেশে যে তারা জানিয়েছে যে আবহাওয়া অফিস যেমনটা বলছে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর আজ মঙ্গলবার যেমন আবহাওয়ার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির একটা সম্ভাবনা আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজকের দিনে অপরিবর্তিত থাকবে এমনটাই বলছে আবহাওয়া অফিস। তবে অফিসগামীদের মধ্যে থেকে এই বৃষ্টিতে এই বৃষ্টির মধ্যে কেমন লাগছে? বৃষ্টিতে ছাতার থাক না সঙ্গে, কেমন এই বৃষ্টিতে কেমন লাগছে? কাজকর্মে ঝামেলা হচ্ছে কিনা? আমি একটু কাজকর্মে ঝামেলা হচ্ছে, একটু কাজকর্ম দিনের অফিস টাইমে খুব সমস্যা হইতেছে। আচ্ছা আচ্ছা, আমরা যেমনটা দেখছিলাম কর্মজীবী মানুষ এবং যারা রয়েছেন এখানে উপস্থিত তারা অনেকেই ছাতা নিয়ে যাতায়াত করছেন অফিসের উদ্দেশ্যে। এবং যেমনটা বলছিলাম যে অফিসগামী এবং কর্মজীবীরা কিছুটা বিপাকে রয়েছে। সারা দেশে আবহাওয়া পরিস্থিতির এমন অবস্থায় অনেকেই একটু ঝামেলা রয়েছে। ভাই, এই যে বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে বৃষ্টিতে কি সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা? রাস্তাঘাটের জ্যাম, অতিরিক্ত জ্যাম, অনেক জায়গায় পানি জমে গেছে, গাড়ি নষ্ট হয়ে গাড়ি বন্ধ হয়ে আছে, এগুলাই প্রবলেম। অফিসে ঠিক টাইমে যেতে পারতেছি না। এই ভাইয়া কেমন দেখছেন আবহাওয়াটা? কি ধরনের, কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা একটু কাছে আসেন। আবহাওয়া বেশ মোটামুটি বেশ ভালোই, এবং যেই গরমের সৃষ্টি এবং আপনার একটু বৃষ্টির দরকার, তা বৃষ্টি আসার পরে মানুষ একটু শান্তি পাইতেছে আর কি। জাস্ট আর যেই গরম অতিরিক্ত, মনে করেন আসলে অনেক ক্ষতি হয়ে যায় গরমে। এরকম যদি বৃষ্টি একটু থাকে তাই বেশ মোটামুটি একটু ভালো লাগে আর কি। আচ্ছা, আমরা রাস্তায় অফিসগামী এবং অন্যান্য পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি, যেমনটা দেখলাম যে তারা বৃষ্টিতে কিছুটা ঝামেলা থাকলেও তারা বলছিলেন যে গরমে অস্বস্তিকর গরম থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া গেছে। আর সব মিলিয়ে রাজধানীর ইসিবি চত্বর থেকে বৃষ্টি এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে ছিল এই পর্যন্তই। আরিফ। মারুফ, আপনাকে ধন্যবাদ। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 107 টাকা 75 পয়সা থেকে 1 টাকা কমিয়ে 106 টাকা 75 পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের অপরিবর্তিত রয়েছে দাম। পুনর্নির্ধারিত এ দাম আজ থেকে কার্যকর হবে। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চলতি বছরে মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতায়
ডিজেল ও কেরোসিনের নতুন এই দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। তবে পেট্রোলের দাম লিটার প্রতি 127 টাকা এবং অকটেনের দাম 131 টাকা অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। হামলা, মারামারি, খুন, ছিনতাই থেকে শুরু করে সব ধরনের অপরাধেই জড়িয়ে পড়ছে এই চক্র। এদের হাতে জিম্মি পুরো সাতকানিয়াবাসী। পরপর কয়েকটি খুনের ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আবুল কালাম আজাদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নির্বাচনের পর থেকে এ পর্যন্ত 8 থেকে 10টি খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত 27 মে উপজেলার সদাহা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে মাহমুদুল হক নামের এক যুবককে মাত্র 17 টাকার দ্বন্দ্বে ছুরির আঘাতে হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করে একই ইউনিয়নের রায়হান, ফরহাদ ও সাইফুল নামের 3 কিশোর গ্যাং সদস্য। এতে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরপর 29 মে সামান্য ধান চুরির অপরাধে একই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিকআপ চালক মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করে পার্শ্ববর্তী আমিশাইল ইউনিয়নের লোকজন। ঘটনাটিকে গণপিটুনি বলে চালিয়ে দিলেও নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মাহমুদুল হক এখান থেকে ওই দোকানে মিটার দোকান যাচ্ছে, সেই সময় ওনাকে বলছে চা খাও, এরকম বলে ডেকে মারধর শুরু হয়েছে। আমার স্বামী নিরাপরাধ, যারা আমার স্বামীকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই। ভাইয়ের বিচার চাই। একজন মানুষকে 10-12 জন মিলে হত্যা করেছে। আমার ভাই যে এরকম নির্মমভাবে হত্যা করছে, এটা আমার হত্যার বদল হত্যা চাই, ফাঁসি চাই। এসব হত্যাকাণ্ডের বিষয়ে থানা প্রশাসনের ভূমিকা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার। চিহ্নিত কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান ক্ষমতাসীন দলের এই স্থানীয় নেতা। আমি সবার প্রতি আহ্বান জানাবো, যেখানে সন্ত্রাসী অন্যায়কারী কিশোর গ্যাং চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং যেই পরপর 2টি খুন হলো, 2টি খুনে কিন্তু আমার যতটুকু জেনেছি এটা বেপরোয়া বাজির কারণ হয়েছে। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি কথিত কিশোর গ্যাং নির্মূলে প্রশাসন পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সাতকানিয়াবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অনেক মজবুত এবং ভবিষ্যতে তা আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। রোববার বিকেলে নীলফামারীর চিলাহাটিতে রেল স্টেশন ও মুক্তিরহাট 0 পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। দুই দেশের জনগণ চাইলে খুব শিগগিরই চিলাহাটি স্থলবন্দর চালু হবে বলেও জানান সহকারী হাইকমিশনার। এটা আমার প্রথম ভিজিট और এটা তো সবাই জানে কি ভারত বাংলাদেশ मैत्री অনেক মজবুত मैत्री আছে। নিরন্তর এটা আর মজবুত হবে, আর স্ট্রং হবে। এন্ড দুই দেশের মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের প্রায় 60 কিলোমিটার রাস্তা এখন 3 হুইলার সহ অবৈধ যানবাহনের দখলে, যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গত 1 বছরে মহাসড়কে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। বেপরোয়া এ সকল যানবাহন নিয়ন্ত্রণে অনেকটা নির্বিকার প্রশাসন। গোপালগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এমন দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অনেকে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মকসুদপুর থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট পর্যন্ত 60 কিলোমিটার রাস্তায় এখন 3 হুইলার সহ অবৈধ যানবাহনের দখলে। মহাসড়কটিতে উঠলেই দেখা যায় বেপরোয়াভাবে চলাচল করছে শত শত ইজি বাইক, মাহিন্দ্রা, নসিমন, করিমন এবং ইট ও বালু ভর্তি 3 চাকার যান, যাদের নেই কোনো বৈধ কাগজ, রুট পারমিট। 3 চাকার যে গাড়িগুলো, এই গাড়িগুলোর কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। হুইলার, মাহেন্দ্র, নসিমন, করিমন, এইগুলোর কারণে মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশের নাকের ডগায় জেলার পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া, বেদগ্রাম, তিলাছাড়া, ভাটিয়াপাড়া সহ বিভিন্ন স্থানে মহাসড়কের ওপরই গড়ে উঠেছে ইজি বাইক ও মাহিন্দ্রা স্ট্যান্ড।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকরা। 3 হুইলারের কারণে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। ব্যবহারভাবে কিরকম মনে করেন ডাইনে বামে দেখে না ওরা। এরা গাড়ি ঠিক মতো চালায় না, এটা খুবই ডিস্টার্ব করে আমাদের, অনেক কষ্ট হয় আমাদের গাড়ি চালাইতে। এদিকে মহাসড়কে জনদুর্ভোগ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্মার্ট যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। সড়ক জনপদের নেতৃত্বে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা একটু আগে বললাম যে বেনাবুল পর্যন্ত, হয়তো অচিরে আবার ভাটিয়াপাড়া থেকে নোয়াপাড়া পর্যন্ত এরকম একটা প্রকল্প হয়তো তৈরি হবে, তখন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। একবারে অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব না, নিয়মিত মামলা ও আটক করে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানালেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, প্রতিনিয়ত আটক করে 3 দিন করে আটক করে রাখতেছি এবং মামলা দিচ্ছি প্রতিনিয়ত। 2টা-5টা আছে 3 হুইলার, একেবারে তো 100% পারবো না, তবে কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখছি। প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা কমবে বলে মনে করেন এ অঞ্চলের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় বিসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ প্রায় শেষ, এখন প্রস্তুতি চলছে প্লট বরাদ্দের। এরই মধ্যে প্লটের জন্য আগ্রহ দেখিয়েছে দেশের বড় বড় অনেক কোম্পানি। বাণিজ্যিকভাবে শিল্প পার্কটি চালু হলে জেলার আর্থসামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দূর হবে এলাকার বেকারত্ব। সিরাজগঞ্জ থেকে জুবাইল হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় 400 একর জমিতে বাস্তবায়িত হচ্ছে বিসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য শিল্প পার্কের অবকাঠামোগত কাজ, যেমন রাস্তা, ড্রেন, লেক, দেয়াল ও প্রধান ফটক নির্মাণের কাজ প্রায় শেষ। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সংযোগ স্থাপনের কাজটিও শেষ পর্যায়ে। পার্কটিতে মিল কারখানার জন্য প্রায় 270 একর জায়গা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ করে চলতি মাসের মধ্যে এর বাকি কাজ শেষ করার আশা জানালেন সংশ্লিষ্টরা। যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পের সার্বিক কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাস্তা, ড্রেন, তারপর হচ্ছে কালভার্ট, এগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম কাজই শেষ হয়ে গেছে। বড় বড় কোম্পানি আসবে, এরা যখন আসবে তখন এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তারা বলছেন, এখানে শিল্প কারখানা চালু হলে শ্রমবাজার সৃষ্টি হবে, বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে। 1.5 থেকে 2 লক্ষ মানুষ কাজ করবে শিল্প পার্কে, আবার ইকোনমিক জোনে কাজ করবে। শিল্পনগরীতে যেন নারী শ্রমিকদেরকেই যেন বেশি প্রাধান্য দেওয়া হয়। কাজটা যে করতেছে এই সিরাজগঞ্জবাসী উপকৃত হবে, মিল কারখানাও হবে। কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মাধ্যমে এখানে যুবকদের কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, নৌ, রেল ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় বিসিক শিল্প পার্কে উদ্যোক্তারা বাড়তি সুবিধা পাবেন। স্বল্প খরচে ও কম সময়ে পণ্য পরিবহন করতে পারবেন তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি সশরীরে আসবেন এবং এই 3টি প্রকল্প একই সাথে তিনি উদ্বোধন করবেন। এটা আমাদের সিরাজগঞ্জবাসীর একটি বড় পাওয়া। শিল্প পার্কের প্লট বরাদ্দে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে উল্লেখ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন এর প্রকল্প পরিচালক। বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। পার্কে 829টি প্লটে অন্তত 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে, যাতে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার। চেয়ারম্যান আব্দুল লতিফ ধামরাই থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া করেন। এ সময় 15 আগস্টে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। এ পর্যায়ে জানবো দেশের প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো।
দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে নতুন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কমবে, জেল পালানোর ঘটনার তদন্ত হয়, শাস্তি শুধুই বদলি। তদন্তে শাস্তির সুপারিশ থাকলেও বেশিরভাগ দোষীকে সতর্ক ও বদলি করা হয়। কয়েক মাস না যেতেই প্রভাব খাটিয়ে তারা ফিরে আসে। আনসার আল ইসলাম তৎপর, অন্যরা স্তিমিত। দৈনিক ইত্তেফাক সার্বজনীন পেনশনে আপত্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে, ক্লাস পরীক্ষা বন্ধ। বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় বলেছেন প্রধানমন্ত্রী। সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় টাকা ছাড়া ফাইল নড়ে না। দুর্নীতি ও শিক্ষা খাতের অনিয়মে সংসদে ক্ষোভ। বেনজিরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতের। সমকাল শিরোনাম করেছে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কারাবন্দী চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের। রামচন্দ্রপুর খালে রামরাজত্ব, সাদিক এগ্রো উচ্ছেদ হলেও রয়ে গেছে শত শত দখলবাজ, আছে আবাসন প্রকল্প, রাজনৈতিক কার্যালয়, সঙ্গীত স্কুল, খালের ওপর বিশ্ববিদ্যালয়, স্থাপনা বানিয়ে টাকা নেন স্থানীয় কাউন্সিলর। দৈনিক যুগান্তর ফয়সালকে বগুড়ায় বদলি, হদিস নেই মতিউরের। মতিউর পরিবারের জমির তথ্য চেয়ে সারা দেশে ভূমি অফিসে দুদকের চিঠি। নৈমিত্তিক ছুটিতে কাজী আবু মাহমুদ ফয়সাল। পাবলিক বিশ্ববিদ্যালয় শাটডাউন, প্রত্যয় পেনশন স্কিম বাতিল দাবি শিক্ষকদের। আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। পাশ হল 7,97,000 কোটি টাকার বাজেট। ফাঁসির দিন গুণে এক নারীর 24 বছর। শরীফাকে কেউ মনে রাখেনি। 2000 সালে বিচারিক আদালতে ফাঁসির রায়ের পর মৃত্যুর দিন গুনছেন। কারা ইতিহাসে এত দীর্ঘ সময় কোনো নারীর ফাঁসির সেলে থাকার নজির নেই। কোটি টাকা ক্ষতির শঙ্কা শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা। দর্শক, এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার 8 বছর আজ। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামির সাজা বাড়ানোর বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত। সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আতঙ্ক, বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমা ছড়াতে পারে সুরমা, ভোগান্তিতে পানিবন্দী মানুষ। থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই সহ নানা অপরাধে। আতঙ্কে সাতকানিয়াবাসী, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। এবং অবৈধ যানবাহনের দখলে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 60 কিলোমিটার সড়ক। 1 বছরে শতাধিক মানুষের প্রাণহানি, যান চলাচল নিয়ন্ত্রণের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।